প্রিমিয়ার লিগের সর্বশেষ 7টা মৌসুমের অবিসংবাদিত রাজার নাম ম্যানচেস্টার সিটি। আর ট্রফির বিবেচনায় সেই রাজত্বে হানা দিয়েছিলেন কেবলমাত্র ইউর্গেন ক্লপের লিভারপুল। সেই ইউর্গেন ক্লপ চলে গেছেন, তার জায়গায় এসেছেন কোচ আর্নে স্লট। আর আর্নে স্লট এসেই যেন তোড়জোড় শুরু করেছেন ম্যানচেস্টার সিটিকে তাদের সিংহাসন থেকে সরানোর। ম্যানচেস্টার সিটির অবস্থাও এখন খুব একটা সুবিধার নয়। তাই রবিবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচটাই হয়ে যেতে পারে লিভারপুলের জন্য প্রিমিয়ার লিগ ডিসাইডার। পেপ গার্দিওলা কি অবশেষে ঘুরে দাঁড়াবেন, নাকি স্লট বল চলবে আরও একবার? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো প্যাভিলিয়নের আজকের ভিডিওতে, এবং এই হাই ভোল্টেজ ম্যাচের প্রিভিউতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন, আর আমার সাথে রয়েছেন তাহরিম বিন রেজা। শুরুতেই পয়েন্ট টেবিল নিয়ে কথা বলা যাক। তাহরিম, ঠিক কোন কারণে এই ম্যাচটাকে আমরা টাইটেল ডিসাইডার বলে দিতে চাচ্ছি লিভারপুলের জন্য, সেটাই আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে লিভারপুল 31 পয়েন্ট নিয়ে 12 ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। 23 পয়েন্ট নিয়ে একই সংখ্যক ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। রাইট, 8 পয়েন্টের একটা ব্যবধান রয়েছে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে। আমরা এবারে আসি দুই দলের হেড টু হেডে। লিভারপুল একটা ঐতিহ্যবাহী দল, অপরদিকে ম্যানচেস্টার সিটি তাদের উত্থানটা ঘটেছে মূলত গত 10-15 বছরেই। সে কারণেই হেড টু হেডে আমরা দেখছি যে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল অনেকটাই এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটির চেয়ে। শুধু প্রিমিয়ার লিগের কথা যদি বলি, কিংবা অ্যানফিল্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর কথাও যদি আমরা বলি, সেক্ষেত্রেও লিভারপুল অনেক বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটির চেয়ে। তবে লিভারপুলের এগিয়ে থাকার এই ছাপটা অবশ্য আমরা সর্বশেষ 5 ম্যাচে দেখতে পাই না, কেননা গত মৌসুমের দুটো ম্যাচে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল তারা 1-1 ব্যবধানে ড্র করেছিল। এবং এছাড়া 2022-23 মৌসুমে আমরা যদি দেখি, সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের দুটো ম্যাচে ম্যানচেস্টার সিটি তাদের নিজেদের হোম ম্যাচে জয়লাভ করেছিল এবং লিভারপুল তাদের হোম ম্যাচে জয়লাভ করেছে। এছাড়া লিগ কাপের একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, এবং সেই ম্যাচে জয়লাভ করেছিল ম্যানচেস্টার সিটি। তবে এই মুহূর্তে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই ভিন্ন। এবং কী বলছে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্সটা? সাম্প্রতিক ফর্মের কথা যদি বলি, তাহলে বলা যায় লিভারপুল কিন্তু তার শেষ 5 ম্যাচে প্রত্যেকটাতেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। অপরদিকে ম্যানচেস্টার সিটি একটু ফর্ম খরায় ভুগছে। শেষ 5 ম্যাচে ফেইনবোর্ডের সাথে 3-3 ড্র বাদে বাকি প্রত্যেকটা ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। এবং গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে টটেনহ্যামের বিপক্ষে 4-0 গোলের পরাজয় সবচেয়ে বড় ডিফিট হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। এক্স্যাক্টলি, এবং ম্যানচেস্টার সিটির জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে। এবং 1963 সালের পর এবারই প্রথম টানা 6 ম্যাচ জয়বঞ্চিত থাকলো সিটিজেনরা। তবে এই মুহূর্তে আমরা আসতে চাই দুই দলের এক সম্ভাব্য একাদশে। অ্যানফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচে সফরকারী হিসেবে যাচ্ছে ম্যানচেস্টার সিটি, এবং তাদের একাদশে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে বলে আমরা ধারণা করছি। গোলরক্ষক হিসেবে স্বাভাবিকভাবেই এডারসন থাকছেন। এছাড়া ডিফেন্স লাইনে আমার ধারণা বেশ কয়েকটা পরিবর্তন আসতে পারে। রুবেন দিয়াস, যিনি গত ম্যাচেই ইনফ্যাক্ট তিনি ব্যাক করেছিলেন ট্রেনিংয়ে, তিনি সম্ভবত একাদশে আসলেও আসতে পারেন। এছাড়া রাইট ব্যাক পজিশনে রিকো লুইসকে আমরা দেখছিলাম সাম্প্রতিক সময়, সেক্ষেত্রে কাইল ওয়াকারের আসার একটা সম্ভাবনা রয়েছে। নাথান আকে এবং ম্যানুয়েল আকেনজি, এই দুজনকে খুব সম্ভবত একাদশে রাখতে চাইবেন কোচ পেপ গার্দিওলা। এবং সেক্ষেত্রে ইউস্কো ভার্দিওলের কথা বলতে হয় যে তিনি কিন্তু সর্বশেষ কয়েকটা ম্যাচই লেফট ব্যাক পজিশনটাতে খেলেছেন। তবে আমরা দেখছিলাম যে টটেনহ্যামের বিপক্ষে কুলুসেভস্কি, অর্থাৎ টটেনহ্যামের রাইট উইঙ্গার যিনি, তিনি কিন্তু ভার্দিওলকে বেশ ভুগিয়েছেন। এছাড়া ফেইনুর্ডের বিপক্ষে যে ম্যাচটাতে 3-3 ব্যবধানে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি, সেই ম্যাচেও ইউস্কো ভার্দিওলের একটা ইন্ডিভিজুয়াল এরর আমরা দেখেছি। পরপর 2 ম্যাচে এমন এররের পর গার্দিওলা হয়তোবা ভার্দিওলকে 1 ম্যাচের জন্য রেস্ট দিলেও দিতে পারেন। সেক্ষেত্রে নাথান আকেকে তিনি খেলাতে চাইবেন লেফট ব্যাকে, এবং ম্যানচেস্টার সিটির হয়ে ইতিমধ্যে লেফট ব্যাক পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে নাথান আকের। মিডফিল্ডের দিকে এবারে আসি। ম্যাথিয়াস নুনেজ এবং ইলকাই গুন্দোয়ান সম্ভবত তারাই এই ম্যাচের ডাবল পিভট হিসেবে থাকছেন, কেননা রদ্রি যেহেতু তিনি ইনজুরির কারণে নেই, মাতেও কোভাচিচও তিনি ইনজুরির কারণে নেই, এবং কেভিন ডি ব্রুইনাকে এই ম্যাচে সম্ভবত প্রথম একাদশে রাখতে চাইবেন কোচ পেপ গার্দিওলা। বার্নার্দো সিলভাকে সেক্ষেত্রে সরে যেতে হবে ডান পাশে, এবং বাম পাশে থাকবেন অবশ্যই ফিল ফোডেন, এবং সবার সামনে এর্লিং হাল্যান্ড। এছাড়া সাব হিসেবে জ্যাক গ্রিলিশ, স্যাভিনহো, জেরেমি ডোকু, তারা প্রত্যেকেই অ্যাভেলেবল রয়েছেন পেপ গার্দিওলার জন্য। সম্ভবত ম্যাচের কোনো না কোনো অংশে আমরা তাদেরকে দেখবো। এছাড়া এই মুহূর্তে আমরা চলে যেতে চাই লিভারপুলের সম্ভাব্য একাদশের দিকে, এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে একাদশ নিয়ে নেমেছিলেন কোচ আর্নে স্লট, সেই ম্যাচ থেকে ঠিক কী পরিবর্তন আসতে পারে লিভারপুলের একাদশে? আজমাইন, লিভারপুলের একাদশে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছিলেন কিন্তু ম্যাকঅ্যালিস্টার, তিনি কিন্তু 90 মিনিট খেলেছিলেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্নে স্লট তার সবচেয়ে ফ্রেশ লেগসগুলোই এই ম্যাচে মাঠে নামাবেন। সেক্ষেত্রে আগের ম্যাচে লুইস ডিয়াস কিন্তু লেফট উইংয়ে খেলেছিলেন, তো সেক্ষেত্রে বলা যায় কোডি গ্যাকপো এবার কিন্তু একটা সুযোগ পেতে পারেন লেফট উইংয়ে স্টার্ট করার। একাদশের দিকে যদি চোখ রাখি,
গোলকিপার হিসেবে কেলেহারের খেলার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অ্যালিসন যদিও মাঠে ট্রেনিংয়ে ফিরেছেন, কিন্তু আর্নে স্লট বলেছেন অ্যালিসনের স্টার্টিং ইলেভেনে খেলার সম্ভাবনা খুবই কম। ডিফেন্সে আমরা দেখতে পারি অ্যান্ড্রু রবার্টসন, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং আলেকজান্ডার আর্নল্ড। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডিফেন্সে ভার্জিল ভ্যান ডাইকের সাথে খেলেছিলেন ইব্রাহিমা কোনাতে। ইব্রাহিমা কোনাতের অনুপস্থিতিতে আর্নে স্লটের চয়েস হতে পারেন জো গোমেজ, এবং চোট কাটিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সিটির বিপক্ষে একাদশে ফিরছেন। কিন্তু কনর ব্র্যাডলি শেষ ম্যাচে একটা নক নিয়ে মাঠ ছেড়েছেন এবং আর্নে স্লট অনেকটা কনফার্ম করেই বলেছেন যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এইবার সিটির বিপক্ষে মাঠে নামছেন। আমরা যদি মিডফিল্ডের দিকে আঁকাই তাহলে দেখা যাবে যে রায়ান গ্রাভেনবার্গ আর্নে স্লটের অনেক পছন্দের একটা প্লেয়ার, এবং ডিফেন্সিভ ডিউটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিন্তু অসাধারণভাবে পালন করেছেন তিনি। তো এটা অনেকটা শিওর হয়ে বলা যায় যে গ্রাভেনবার্গকে মাঠে দেখা যেতে পারে। গ্রাভেনবার্গের সাবস্টিটিউট হিসেবে কিন্তু এন্দো আর্নে স্লটের হাতে আছেন, এবং গ্রাভেনবার্গের সঙ্গে দিকে যদি তাকাই ম্যাক অ্যালিস্টার অনেকটা শিওরভাবেই খেলছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্স, যদি তিনি 90 মিনিট খেলেছিলেন, কিন্তু তার অসাধারণ পারফরমেন্স তাকে স্টার্টিং ইলেভেনে একটি জায়গা করে নিতে সাহায্য করবে। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের দিকে যদি তাকাই, সেই পজিশনে লাস্টবার ম্যাক অ্যালিস্টার খেলেছিলেন এবং ম্যাক অ্যালিস্টার জায়গায় খেলেছিলেন কার্টিস জোন্স। কার্টিস জোন্স খুব সম্ভবত এই ম্যাচে নামছেন না, কিন্তু ফ্রেশ লেগ ডমিনিক সোবোসলাই এই ম্যাচ খেলছেন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে। অ্যাটাকের দিকে যদি তাকাই, আমরা আগেই বলেছি গ্যাকপো লেফট উইংয়ে স্টার্ট করতে পারেন, রাইট উইংয়ে নো আদার দেন মোহাম্মদ সালাহ, এবং অ্যাটাকে লিড দিচ্ছেন ডারউইন নুনেজ। এক্স্যাক্টলি, এবং সালাহ, নুনেজ, গ্যাকপো এই ফরওয়ার্ড লাইনটাকেই সামলাতে হবে ম্যানচেস্টার সিটির ডিফেন্সকে। সিটির ডিফেন্সের কথাই আমরা বলবো। সেই ট্যাকটিক্যাল আলোচনায় আমরা সবচেয়ে বেশি মিস করছি যাকে ম্যানচেস্টার সিটির একাদশে, তিনি আর কেউ নন, বর্তমান ব্যালন ডিওর জয়ী রদ্রিগো। এবং অবশ্যই এই তার অনুপস্থিতিতে ম্যানচেস্টার সিটি যে কতটা ভুগছে সেটা আমরা গত কয়েক ম্যাচের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারি। বিশেষ করে কাউন্টার অ্যাটাকের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে অত্যন্ত ভালনারেবল দেখাচ্ছে এই সময়। একই সাথে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা সাধারণত তারা অন দ্য বলে ভালো হন, কিন্তু অফ দ্য বল ডিউটিটা রদ্রির মতো ভালো আসলে কেউই করতে পারছেন না। এই কারণেই যেটা বলছিলাম, কাউন্টার অ্যাটাকে ম্যানচেস্টার সিটি অনেক বেশি ভালনারেবল। একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই, সেক্ষেত্রে XG-র হিসাবে এই মৌসুমে কাউন্টার অ্যাটাকের বিপক্ষে ম্যানচেস্টার সিটির XG 4.1, অর্থাৎ এই মৌসুমে 4.1টা গোল হজমের সম্ভাবনা তৈরি করেছে ম্যানচেস্টার সিটি, যেটা গত মৌসুমে পুরো মৌসুম ব্যাপী ছিল 3.6। অর্থাৎ মৌসুমের অর্ধেক যেতে না যেতেই সিটির রক্ষণের খারাপ অবস্থাটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। একই সাথে বলতে হয় সিটির ডিফেন্সের যে আনস্টেবিলিটি, সেটা আমরা দেখছি কাইল ওয়াকার, রুবেন দিয়াজ, আকাঞ্জি অথবা আকে, তারা কেউই কিন্তু এবারের মৌসুমে খুব স্ট্যাবলভাবে শুরু করতে পারছেন না, বা তাদেরকে একাদশে কিন্তু শুরু থেকে নিয়মিতভাবে পাচ্ছেন না কোচ পেপ গার্দিওলা। তারা ইনজুরির কারণে ম্যাচ মিস করছেন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের ফর্মে পুরোপুরিভাবে ফিরে আসতে পারছেন না। এ কারণে প্রতিপক্ষ কিন্তু অনেক বেশি চান্স পেয়ে যাচ্ছে। এবারের মৌসুমে আমরা যদি বলি, রদ্রির কথাটা আরেকবার বলতে হয়, রদ্রির অনুপস্থিতির পর থেকে, অর্থাৎ তার ইনজুরির পর থেকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রতিপক্ষরা সর্বমোট 30টা বিগ চান্স ক্রিয়েট করে ফেলেছে, যেটা প্রিমিয়ার লিগের অন্যান্য যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। সব মিলিয়ে বলতে হয় ম্যানচেস্টার সিটির ডিফেন্সে এই মুহূর্তে বেশ ভালো রকমের সমস্যা রয়েছে, এবং রদ্রির অনুপস্থিতিতে এই সমস্যাটা আরও বেশি চোখে পড়ছে। লিভারপুলের কথা যদি বলি, লিভারপুল এই মুহূর্তে প্রায় নিখুঁত একটা দল, কিন্তু তবুও তাদের যদি আমরা কিছু ভুল বের করতে চাই বা তাদের সমস্যার জায়গা বের করতে চাই, তাহলে সেটা কোথায় কোথায় হতে পারে। ম্যান সিটির বিপক্ষে লিভারপুল কিন্তু অবশ্যই চেষ্টা করবে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে, কিন্তু তার সাথে পাচ্ছে না ইব্রাহিমা কোনাতেকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স দেওয়ার পরও এনরিকের সাথে একটা ক্ল্যাশে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় কোনাতেকে। কোনাতে এই সিজনে 24টা এরিয়াল ডুয়েল জয় করেছেন, যা ভ্যান ডাইকের পর দ্বিতীয় সর্বোচ্চ, এবং তার 5টি ইম্পর্টেন্ট ব্লক রয়েছে লিভারপুল টিমের হয়ে। তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে কোনাতের অ্যাবসেন্সটা লিভারপুলকে ট্যাকটিক্যালি কিছুটা ভোগাবে, এবং আপনাকে মনে হয় যে হ্যালান্ড একটা এজ পাবে এখানে? অবশ্যই আর্লিং হ্যালান্ড তিনি কিন্তু গোলের জন্য বুভুক্ষু হয়েই রয়েছেন, এবং এবারের মৌসুমেও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে তিনি, এবং একটা এরিয়ালেও তিনি কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবেন জো গোমেজের বিপক্ষে, সেটা অবশ্যই। এরপর যদি লিভারপুলে আরেকটা দুর্বলতার কথায় আসি, অ্যান্ড্রু রবার্টসন, লিভারপুলের ভেটেরান প্লেয়ার, এই সিজনে ডিফেন্সিভ ডিউটিতে কিছুটা অফ ফর্মে ভুগছেন। এই সিজনে অ্যান্ড্রু রবার্টসন মোট 7টি ফাউল গিভঅ্যাওয়ে করেছেন, যার মধ্যে গত এক সপ্তাহের মধ্যে 2টি ফাউল তিনি গিভঅ্যাওয়ে করেছেন বক্সের মধ্যে, এবং এই দুটি ছিল সাউথহ্যাম্পটনের বিপক্ষে একটি পেনাল্টি
এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি পেনাল্টি। কিন্তু অ্যান্ড্রু রবার্টসনের ভাগ্য বলতেই হয়, তার এই অফ ফর্মের কারণে তার দল কিন্তু খুব বেশি ভোগেনি। কেলেহার অসাধারণ দুটো পেনাল্টি সেভ দিয়ে অ্যাটলিস্ট অ্যান্ড্রু রবার্টসনের সম্মানটাকে কিন্তু বাঁচিয়েছেন। তো আমার কাছে মনে হয় লিভারপুল মোটামুটি একটা গোছানো দল নিয়ে মাঠে নামবে, কিন্তু তাদের দুটো উইক পয়েন্ট, এক হচ্ছে ইব্রাহিমা কোনাতের অনুপস্থিতি এবং অ্যান্ড্রু রবার্টসনের অফ ফর্ম। এক্স্যাক্টলি, এবং লিভারপুলের মতো প্রায় নিখুঁত দলের এই দুটো খুঁতকে আসলে কতটা কাজে লাগাতে পারবে ম্যানচেস্টার সিটি, সেটাই আসলে বলে দেবে যে এই ম্যাচের ফলাফলটা কার পক্ষে যাবে। এই মুহূর্তে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রেডিকশন টাইম, এবং প্রথমেই তাহরিমের কাছে জানতে চাচ্ছি যে এই ম্যাচের প্রেডিকশনটা আসলে কোন দিকে যেতে পারে। নিঃসন্দেহে ম্যানচেস্টার সিটির অবস্থা এখন ভালো নয়, লিভারপুল বেশ আপার হ্যান্ডেই থাকবে, তবু আপনার কাছ থেকে প্রেডিকশনটা জানতে চাই। আজমাইন, এটা মাথায় রাখতে হবে লিভারপুল এবং সিটির মধ্যে কিন্তু এখন 8 পয়েন্টের গ্যাপ। লিভারপুল যদি এই ম্যাচে জয়ী হয় তাহলে 11 পয়েন্টের গ্যাপ নিয়ে কিন্তু লিভারপুল সামনে এগিয়ে যাবে। 1993 সালে ম্যানচেস্টার ইউনাইটেড 12 পয়েন্টের গ্যাপ নিয়ে সেবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে বলা যায় লিভারপুল যদি 11 পয়েন্টের গ্যাপ নিয়ে ম্যানচেস্টার সিটির সাথে এগিয়ে যেতে পারে তাহলে অনেকটা টাইটেল ডিসাইডিং ব্যাপার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো লিভারপুল 3, ম্যানচেস্টার সিটি 2। রাইট, এবার আমি যদি একটু প্রেডিকশন করার চেষ্টা করি, ম্যানচেস্টার সিটির কারেন্ট অফ ফর্ম এবং তাদের ডিফেন্সে যে আনস্টেবিলিটি, রদ্রির অনুপস্থিতি এবং লিভারপুলের ফরওয়ার্ডদের দারুণ ফর্ম সব কিছু বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা লিভারপুল 3-1 ব্যবধানে একটা জয় পেলেও পেতে পারে। সেক্ষেত্রে পেপ গার্দিওলার দলের যে অফ ফর্মটা সেটা হয়তো আরও কিছুদিন কন্টিনিউ হতে পারে, তবে আর্নে স্লটের স্লট বল আরও কিছুদিন হয়তো আমরা দেখতে পাবো। দর্শক, লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির এই ম্যাচের ফলাফল কি হতে পারে, স্কোর লাইন কি হতে পারে, কিংবা গোলদাতার তালিকায় কে কে নাম তুলতে পারেন সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজে। বাংলাদেশ সময় রবিবার রাত 10টায় মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। সেই ম্যাচটা আপনারা উপভোগ করবেন এবং সেই ম্যাচের রিভিউ নিয়েও হাজির হয়ে যাব আমরা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।